তো এবার আমরা পড়ব বহিস্থ গ্রহ। তা আমরা জানি বহিস্থ গ্রহর মধ্যে বহিস্থ গ্রহগুলি 4টি: বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুনগুলো গ্যাসীয় প্রকৃতির, আর এই গ্রহগুলিতে উপগ্রহের সংখ্যা কিন্তু অনেক বেশি। প্রথম গ্রহ বৃহস্পতি। দেখো, বৃহস্পতি কিন্তু যতগুলো গ্রহ রয়েছে এই গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি গ্রহ সব থেকে বড়। এবার বড় হওয়ার জন্য এর মধ্যাকর্ষণ শক্তিও বেশি, এই জন্য একে বলা হয় ভ্যাকুয়াম প্ল্যানেট। এবার এই যে দেখতে পাচ্ছি আমরা গ্রহাণুপুঞ্জগুলো, এই গ্রহাণুপুঞ্জগুলোকে ভ্যাকিউম করে রেখেছে, মানে টেনে রেখেছে কে? বৃহস্পতি। এবারে টেনে রেখেছে বলে কিন্তু গ্রহগুলো ভাসছে। এর শক্তি কমে গেলে এই গ্রহাণুগুলো কোন দিকে এগিয়ে আসবে? এদিকে এগিয়ে আসবে। সমস্যা বুঝতে পেরেছো এর কতটা উপকারী? এও টানছে, এও টানছে, এও টানছে, এবার ব্যালেন্স হওয়ার জন্য এগুলো এদিকে ভাসছে। তাহলে বৃহস্পতিকে আমরা কি বলছি? ভ্যাকিউম প্ল্যানেট। আর বৃহস্পতি গ্রহ নিজে নিজে আবর্তন করতে কত সময় নেয়? 9 ঘন্টা 50 মিনিট। পৃথিবীকে পরিক্রমণ করতে সময় নেয় 12 বছর। এর উপগ্রহের সংখ্যা 67টি। আমাদের বইতে যেটা আছে আমরা সেটাই পড়ছি। উপগ্রহ রয়েছে 67টি। এর মধ্যে প্রধান প্রধান যেই উপগ্রহ রয়েছে সেগুলি হলো গ্যানিমেড এবং ইউরোপা। গ্যানিমেড এবং ইউরোপা। দেখো শনি। এবার সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে সব গ্রহগুলির মধ্যে শনির ঘনত্ব কিন্তু সবচেয়ে কম। এবার শনির আবর্তনের সময় লাগে 10 ঘন্টা, পরিক্রমণ করতে সময় লাগে 29 বছর 6 মাস। শনির বলয় রয়েছে 7টি, আর উপগ্রহের সংখ্যা রয়েছে 53টি। মানে অনেক বইতে 82টিও লেখা রয়েছে, কিন্তু টেকনিক্যালি 53টি। এবার এই 53টি গ্রহের মধ্যে একটা রয়েছে টাইটান। যে টাইটান উপগ্রহ সৌরজগতে যতগুলো উপগ্রহ রয়েছে সব উপগ্রহগুলির মধ্যে সবথেকে বৃহত্তম উপগ্রহ। পরীক্ষা ইম্পর্টেন্ট আসার জন্য। নেক্সট ইউরেনাস। এবার ইউরেনাসের রং কিন্তু সবুজ। কেন সবুজ? কারণ রয়েছে এখানে মিথেন গ্যাস। আবর্তন করতে সময় লাগে 17 ঘন্টা। এর আবর্তনের দিক কোন দিক? উত্তর থেকে দক্ষিণ। ইম্পর্টেন্ট, দেখো এ আবর্তন করছে উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে উপর থেকে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। আর এর উপগ্রহের সংখ্যা রয়েছে 27টি। ইম্পর্টেন্ট বা উল্লেখযোগ্য যে উপগ্রহ তার নাম মিরান্ডা। আর একে বলা হয় সৌরজগতের শীতলতম গ্রহ। তাহলে সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? ইউরেনাস। বোঝা গেছে? এর আবর্তন কোন দিকে? উত্তর থেকে দক্ষিণে। নেপচুনেও কিন্তু হিলিয়াম গ্যাস রয়েছে, তার সাথে সাথে রয়েছে মিথেন গ্যাস। এই দুটো গ্যাস থাকার জন্য এই গ্রহের রং নীল গ্রহ। এবার বলা হয় যে পৃথিবী ছাড়া এমন একটি গ্রহ বলো যেই গ্রহের রং নীল। সেক্ষেত্রে অ্যান্সার হবে নেপচুন। আবর্তন করতে সময় লাগে 16 ঘন্টা, পরিক্রমণ করতে সময় লাগে 165 বছর। আর এর উপগ্রহ রয়েছে 13টি। এই উপগ্রহগুলির মধ্যে অন্যতম একটি উপগ্রহ হলো ট্রাইটন। আমি বলেছিলাম যে আগেকার সময় সৌরজগতে 9টি গ্রহ বলা হতো, কিন্তু প্লুটোকে বাদ দেওয়া হয়েছে। এবার প্লুটোকে বাদ দেওয়া হয়েছে 2006 সালে। কেন? কারণ সৌরজগৎ আবিষ্কার হওয়ার পর থেকে ধরা হয় প্লুটো নাকি সূর্যকে একবারও প্রদক্ষিণ করেনি। এই প্রদক্ষিণ করতে সময় লাগে 248 বছরের পরিক্রমণকাল। এই জন্য একে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়াও এর আকার নাকি অনেক ছোট, উপগ্রহের থেকেও ছোট, এই জন্য একে বামন গ্রহের আন্ডারে রাখা হয়েছে। এবার বামন গ্রহের মধ্যে বৃহত্তম যদি বামন গ্রহ বলা হয় তাহলে বলতে হবে সেরেস, আর সব থেকে ক্ষুদ্রতম বামন গ্রহের নাম এরেস। দেখো, এবার আমরা পড়ব উপগ্রহ। তো উপগ্রহ কারা? যেগুলো গ্রহের চারিদিকে ঘোরে তাদের আমরা বলি উপগ্রহ। চাঁদ কি? চাঁদ তো আমরা তৈরি করিনি। তাহলে যে সমস্ত উপগ্রহ প্রকৃতি থেকে তৈরি হয়েছে বা প্রকৃতি নিজেই তৈরি করেছে সেই সমস্ত উপগ্রহগুলিকে আমরা বলি প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু এমনও তো উপগ্রহ আছে যেগুলোকে মানুষ পাঠিয়েছে, মানুষের দ্বারা নির্মিত এমন বস্তু যেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকেও তো উপগ্রহ বলবো। তো কিন্তু সেগুলোকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ। এরকম প্রথম যদি বলা হয় যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, এরকম প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। এছাড়া রয়েছে ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট, যেটি আবহবিদদের স্যাটেলাইট। এখন আমরা পড়ব যে পৃথিবী থেকে চাঁদের সম্পর্ক কি। এবার পৃথিবী থেকে চাঁদের সম্পর্ক অনেক কিছু আছে, এটা ডিটেলস একটু পড়ি। দেখো বইতে কত সুন্দর করে লেখা আছে। তো পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, এই দূরত্ব 3,84,000 কিলোমিটার। আর মধ্যাকর্ষণ শক্তি 6 ভাগের 1 ভাগ। এটা মানে কি? এটা মানে এটাই যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 60 কিলো হয়, মানে আমার ওজন যদি 60 কিলো হয়,
তাহলে চাঁদে গিয়ে আমার ওজন কত হবে? 10 কিলো। মানে ওজন যত ভারী হবে তত বেশি মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে, যত ওজন কম হবে মাধ্যাকর্ষণ শক্তি কম কাজ করবে। তার মানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মাত্র। আর আবর্তন এবং পরিক্রমণ করতে সময় নেয় 27 দিন 8 ঘন্টা। আবর্তন মানে নিজে নিজে পাক খায়, পরিক্রমণ মানে পৃথিবীর চারিদিকে পাক খায়। এই দুটো পাক খেতেই একই দিনে একই সময় নেয়, সেটা হলো 27 দিন 8 ঘন্টা। এই জন্যই চাঁদের একটা পৃষ্ঠই আমরা দেখতে পাই, অন্য পৃষ্ঠটা কিন্তু আমরা দেখতে পাই না। কেন? এই জন্যই। এবার দেখো, এই যে পরিক্রমণ করছে, পৃথিবীর চারিদিকে যে ঘুরছে, এই ঘোরার ফলে কি হচ্ছে? ঘোরার ফলে এমন একটা অবস্থান আসছে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসছে, যার দরুন এই চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ছে, আর পৃথিবী থেকে আমরা চাঁদকে কালো দেখছি, আর সেই সময়টাকে আমরা বলছি অমাবস্যা। এবং অপোজিটে যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী আসছে, তখন সূর্যের সম্পূর্ণ আলো গিয়ে পড়ছে চাঁদে, এবং চাঁদ পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখছি উজ্জ্বল, সেটাকে আমরা বলছি পূর্ণিমা। তাহলে পূর্ণিমা থেকে একবার আমাবস্যা হয়, সময় নেয় 15 দিন। এই 28 দিন 8 ঘন্টাকে 27 দিন 8 ঘন্টাকে আমরা যদি 30 দিন ধরে নিই অ্যাপ্রক্স, সেই হিসেব করি, এই 30 দিনের মধ্যে পূর্ণিমা থেকে আমাবস্যা হয় 15 দিনে, আর আমাবস্যা থেকে আবার পূর্ণিমা হয় 15 দিনে, 15 30 দিন। এই পূর্ণিমা থেকে যে আমাবস্যা হচ্ছে, একে আমরা বলি কৃষ্ণপক্ষ, মানে কৃষ্ণ মানে কালো। তো যখন আলো থেকে অন্ধকারের দিকে যায়, তখন সেটাকে আমরা বলি কৃষ্ণপক্ষ, মানে কালোর দিকে যাচ্ছে। আর যখন আলোর থেকে অন্ধকারের দিকে আসে, একে বলা হচ্ছে শুক্লপক্ষ। বোঝা গেল? তাহলে এই পূর্ণিমা থেকে আমাবস্যা, আমাবস্যা থেকে আবার পূর্ণিমা, একে বলা হচ্ছে চন্দ্রমাস। আর এই সময়ে চাঁদের যে বাড়া কমা, মানে পূর্ণিমার সময় গোল থাকে, তারপরে ধীরে ধীরে ছোট হতে হতে আবার একদম নিভে যায়, তারপর আবার বড় হতে হতে আবার পূর্ণিমায় চলে আসে। এই যে বাড়া কমা, একে বলা হচ্ছে চন্দ্রকলা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পড়ব ধূমকেতু। দেখো, ধূমকেতু মানে হলো মহাজগতের কোনো বস্তু, মানে যে কোনো বস্তু হতে পারে, সেটাকে আমরা জ্যোতিষ্ক বলি। তাহলে মহাজাগতিক কোনো বস্তু বা জ্যোতিষ্ক যদি প্রচণ্ড গতিতে এগোতে থাকে, তাহলে কি হবে? তার পিছনে কিন্তু ধুলোবালিগুলোও সাথে নিয়ে এগোবে। মানে যখন গাড়ি যায়, গাড়ির পিছনে কিন্তু ধুলোগুলোও সাথে সাথে যায়। একইভাবে এই জ্যোতিষ্কগুলো যদি মহাকাশে এগোতে থাকে, তাহলে জ্যোতিষ্কর পিছনে যে ধুলোগুলো আছে, সেই ধুলোগুলোও কিন্তু পিছনে পিছনে যাবে। এবার এই জ্যোতিষ্ক কোনো কারণে যদি সূর্যের কাছাকাছি চলে আসে, তাহলে সূর্যের উত্তাপে পিছনে যে ধুলোগুলো আছে সেগুলো জ্বলতে থাকবে। এবার জ্বলতে থাকার জন্য পিছনে যে অংশটা, এটা উজ্জ্বল একটি লেজের মতো হয়ে যাবে। একে বলা হবে লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক, একে বলা হয় ধূমকেতু। এবার এইরকম একটি ধূমকেতু রয়েছে, তার নাম হ্যালির ধূমকেতু। আর এই হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর অন্তর অন্তর। আর এই হ্যালির ধূমকেতু লাস্ট যেবার দেখা গিয়েছিল, সে সালটা ছিল 1986 সাল। তাহলে 1986 সালে দেখা গিয়েছিল, আর দেখা যাবে 76 বছর পর। তাহলে কত বছরে দেখা যাবে সেটা তোমরা হিসাব করো। তো এবার দেখো, উল্কা কোনগুলো? এমন গ্রহাণুপুঞ্জ, গ্রহের টুকরো, কোনো কারণে পৃথিবীর আকর্ষণে যদি পৃথিবীর দিকে নিজের দিকে চলে আসে, এবার পৃথিবীর দিকে আসলে পৃথিবীর উপরে কে রয়েছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে সেই গ্রহাণুগুলো ঘর্ষণে এতটাই ঘর্ষণ হবে যে ঘর্ষণের ফলে জ্বলতে থাকবে। এবার এই জ্বলতে থাকা অংশগুলোকে আমরা বলি উল্কা, যেটাকে বলি তারা খসা বলি না আমরা। এবার এরকম উল্কা যদি অসংখ্য আসে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো উল্কা বৃষ্টি। বোঝা গেল আশা করি। এবার দেখো, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যে চাঁদ, মানে আমাদের কোনোভাবে এখন ইচ্ছা করছে যে চাঁদে যাওয়ার, মহাকাশে যাওয়ার। অনেক তো আমরা পড়লাম এটা সেটা, এখন আমাদের ইচ্ছা করছে যে আমরা এখন চাঁদে যাব। এবার মহাকাশে ভ্রমণ করব, চাঁদেও যাব প্লাস মহাকাশেও ভ্রমণ করব। এবার মহাকাশে ভ্রমণ করব কিভাবে? মহাকাশে ভ্রমণ করতে গেলে তো যানের দরকার, মানে যানবাহন, যেটা দিয়ে আমরা যাই, বাস, ট্রেন, ট্রাম। কিন্তু এখানে আমরা কিভাবে যাব? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মহাকাশে আমরা তখনই যেতে পারবো যখন, ধরে নাও এটা পৃথিবী, এবার পৃথিবীর যেটা রয়েছে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে আমরা ভেদ করে যাব। এবার বায়ুমণ্ডলকে ভেদ করতে হলে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে আমাকে যেতে হবে। মানে এমন একটা যান যার গতিবেগ থাকবে 11.2 কিলোমিটার, তবেই আমি এই বেড়া থেকে বা এই বাউন্ডারি থেকে মুক্তি পাবো। এটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। এবার যদি এই বেড়া থেকে মুক্তি পেয়ে যাই, তবেই আমি মহাকাশে যেতে পারবো, নয়তো যেতে পারবো না। তাহলে এমন একটা যান দরকার যে যানের গতিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ডে হবে। তাহলে এইরকম কি আছে? এবার বিজ্ঞানীরা বের করলো, এরকম একটা জিনিস আছে যাকে বলা হচ্ছে রকেট।
রকেটের মাধ্যমে, একমাত্র রকেটের মাধ্যমে আমরা যেতে পারবো। এবার রকেটের মাধ্যমে তো গেলাম, কিন্তু আসার সময়, ফিরে আসার সময় কী নিয়ে ফিরে আসবো, সেটাকে আমরা বলবো স্পেস শাটল। এবার মহাকাশে যাব তো সাধারণ পোশাক পরে কিন্তু যেতে পারবো না, সেক্ষেত্রে আমাদের যে পোশাকটি পরতে হবে সেই পোশাককে আমরা বলবো স্পেস স্যুট। তো এইরকম এত কিছু জিনিসপত্র বা এত জিনিস, এত টেকনোলজি কিন্তু কোনো একটা সাধারণ জায়গায় হবে না, কোনো একটা সংস্থা থাকবে নিশ্চয়ই। তো এরকম ভারতে যে সংস্থা রয়েছে সেই সংস্থাকে বলা হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে ভারতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো। এবং আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? নাসা, নাসা অ্যারোনটিক স্পেস এজেন্সি। এবার দেখতে হবে যে মহাকাশে কারা গিয়েছে। হ্যাঁ, তো এত কিছু আবিষ্কারও হয়ে গেল, তার মানে নিশ্চয়ই কেউ না কেউ তো গিয়েছেই। তাহলে ভারত আমরা প্রথমে পড়ব, তারপরে আমরা পড়ব বিশ্ব। প্রথমে আমরা বিশ্বই পড়ি। দেখো, বিশ্বে প্রথম কোন যাত্রী গিয়েছিল যদি বলে, যে মহাকাশের প্রথম যাত্রী কে ছিল, বলতে হবে লাইকা। যদি বলে পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিল, ইউরি গ্যাগারিন। যদি বলে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিল, বলতে হবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এবার আমরা ভারতে আসি। ভারতের প্রথম কে ছিল, রাকেশ শর্মা। ভারতীয় প্রথম মহিলা কল্পনা চাওলা, 1997 সালে 1 ফেব্রুয়ারি। দ্বিতীয় কে ছিল, জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা, সুনিতা উইলিয়ামস, যিনি নাকি সবথেকে বেশি সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছিলেন। এবার দেখো, আমরা তো এখন গেলাম মহাকাশে, কিন্তু একদল লোক চাঁদেও গিয়েছিল, চাঁদে অভিযান করেছিল। তো এই চাঁদের অভিযান নিয়ে গল্প রয়েছে, যে ক্যানাডি স্পেস সেন্টার, একটা স্পেস সেন্টার রয়েছে নাম ক্যানাডি স্পেস সেন্টার, ইউএসএতে। 1997 সালে 16 জুলাই এই ক্যানাডি স্পেস সেন্টার থেকে যে রকেটটা গিয়েছিল সেই রকেটের নাম অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11-এর দুটো পার্ট ছিল, একটা ছিল কলম্বিয়া, একটা নাম ছিল ঈগল। কলম্বিয়াতে ছিল বাকি মহাকাশচারীরা, কিন্তু ঈগলে ছিল নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন। এই নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন এই দুইজনই কিন্তু চাঁদে অবতরণ করেছিল 20 জুলাই। গিয়েছিল কবে? 16 জুলাই। চাঁদে অবতরণ করেছিল 20 জুলাই। এটা একটু মনে রাখতে হবে। এবার দেখো, ওখানে গিয়ে যেটা জানতে পারলো যে চাঁদে কিন্তু চিৎকার করলে কিছু শোনা যায় না। এবার চাঁদে কি চিৎকার করলে কেন শোনা যায় না? কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই। কারণ আমরা যে কথা বলি, কথার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে বা নিয়ে যায় কে? বায়ুমণ্ডল। এবার ওখানে কোনো বায়ুমণ্ডলই নেই, তাহলে আমাদের শব্দগুলোকে বয়ে কে নিয়ে যাবে? সেই জন্য আমরা সেখানে শুনতে পাই না। আর সেখানে রয়েছে অসংখ্য কালো কালো গর্ত। আমরা পৃথিবী থেকে যে কালো কালো ছাপ দেখতে পাই, সেগুলো আসলে কালো কালো গর্ত। আর গর্তের মধ্যে যদি সূর্যের আলো না পৌঁছায়, তাহলে সেগুলোকে কেমন দেখাবে? কালো দেখাবে। সেই জন্যই ওগুলোকে আমরা এখান থেকে কালো দেখতে পাই। আরও একটা জিনিস, যে সেখানে উষ্ণতার প্রসার অনেক বেশি। উষ্ণতার প্রসার মানে কি? যে সেখানে দিনের বেলা আমরা জানি সেখানে 15 দিন দিন থাকে। মানে যখন পূর্ণিমা থেকে অমাবস্যা হচ্ছে, মানে একটা পার্ট পুরো 15টা দিন সূর্যের দিকে থাকছে। তো সেই সময় সেই অঞ্চলের তাপমাত্রা হয় 117 ডিগ্রি সেলসিয়াস। আর যখন 15 দিন রাত থাকে, সেই 15 দিন রাতে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় 150 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়।